নমস্কার, আমি অর্ণব। 2016 সালের এসএসসি মামলায় একজন যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী। এতদিন ধরে অনেক আলোচনা হয়েছে, যেগুলো মূলত ছিল হচ্ছে যে আমরা কেন মামলা হেরেছি বা কি কি কারণগুলো ছিল। তো সেই জিনিসগুলো এখন অনেক কিছুই বলা বাকি আছে, সেগুলো বলে শেষ করলে ভালো হতো আগে। কিন্তু প্রয়োজন এখন অন্য একটা জিনিসের হয়ে পড়েছে। সেইটা হচ্ছে যে এই মামলায় যারা যোগ্য আছে বা যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছি, তারা কিভাবে এই মামলা থেকে বেঁচে উঠতে পারবো। দেখুন, এটা তো একটা আইনি প্রক্রিয়া। তো আমরা যেহেতু আইনি প্রক্রিয়ায় চাকরি হারিয়েছি, তাই আইনি প্রক্রিয়ায় বেঁচে ফেরার একটাই রাস্তা, সেটা হচ্ছে আমাদের রিভিউ পিটিশন। এবার আমি আপনাদেরকে কয়েকটা ভাগ কয়েকটা পরপর ভিডিও করে আপনাদের যে সমস্ত রিভিউ পিটিশনগুলো করা হয়েছে সেগুলো সবগুলোই মোটামুটি জানিয়ে দেবো। মোটামুটি এই কারণে বলছি, সম্পূর্ণ রিভিউ পিটিশন তো জানানো সম্ভব নয়, কারণ সবার রিভিউ পিটিশনে কিছু ইউনিক জিনিস থাকে। আমি মোটামুটি যে জিনিসগুলো বলবো সেগুলো হচ্ছে আপনার, যেগুলো মোটামুটি সবাই কভার করেছে। এবার আপনাদের যদি মনে হয় যে এগুলো ছাড়াও অন্য কিছু জিনিস কভার করা যেত বা যাবে, তাহলে আপনারা সেটা কমেন্টে জানাবেন, বা আপনারা যেই থ্রুতে আপনারা রিভিউ পিটিশন করেছেন তাদেরকে জানাবেন। আমি যেগুলো বলবো সেগুলো মোরলেস কমন পয়েন্ট বলবো। এবার বাকি যেগুলো বাকি থেকে যাবে সেগুলো যদি আপনারা জানান, তার মধ্যে থেকে যদি এমন কোনো জিনিস মনে হয় যে সেটা দেওয়া যেতে পারে, তাহলে অবশ্যই আমরা আমাদের এওআরদের জানাবো। তারপর এওআররা যদি মনে করেন যে ড্রাফটিংয়ের মধ্যে সেটাকে যুক্ত করা উচিত বা যাবে, তাহলে তারা ড্রাফটিংয়ে যুক্ত করবে, এবং ড্রাফটিংয়ে যুক্ত হলে অবশ্যই সেটা রিভিউ পিটিশনের জন্য উঠবে। প্রথমত বলি, রিভিউ পিটিশন জিনিসটা কি এবং কিভাবে হয়। এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছেন। আমি যেটা আপনাদের বলবো, যেটা আমি উকিলদের কাছ থেকে জেনেছি সেইটুকুই বলবো। দেখুন, অনেকেরই জানা আছে যে রিভিউ পিটিশন জিনিসটা কি, তবুও আমি বলছি, কারণ সবার কাছে জিনিসটা ক্লিয়ার নয়। দেখুন, রিভিউ পিটিশন জিনিসটা হচ্ছে, এটা একটা চেম্বারের মধ্যে হবে। আপনি যে ড্রাফটিংটা দিয়েছেন সেই ড্রাফটিংয়ে উপর ভিত্তি করেই হবে। এবার হচ্ছে রিভিউ পিটিশনের জন্য 137 নম্বর আর্টিকেলের ভিত্তিতে, ধারার ভিত্তিতে আমরা রিভিউ পিটিশন ফাইল করতে পারি, এবং সংবিধান আমাদেরকে এই অধিকারটা দিয়েছে। কোনো মামলার রায়দানে যদি আমি অসন্তুষ্ট হই বা আমার যদি মনে হয় যে সেই মামলার সঠিক বিচার আমি পাইনি, তাহলে রিভিউ পিটিশন ফাইল করা যায়। এবার দেখুন, রিভিউ পিটিশনের মূলত দুটি ভিত্তিতে রিভিউ পিটিশন ফাইল করা যায়। একটি হচ্ছে যে রায়ের মধ্যে কোনো ভুল রয়েছে, যেটাকে মানে আর কি এরার অ্যাপারেন্ট অন দ্য গ্রাউন্ড, যেটা রয়েছে অন দ্য ফেস অফ রেকর্ড, তাতে যে ভুলগুলো রয়েছে সেখান থেকে আপনি রিভিউ পিটিশন ফাইল করতে পারেন। অথবা রিভিউ পিটিশন ফাইল করা যায় যদি এই মামলা সংক্রান্ত বিষয়ে এমন কোনো তথ্য আপনার কাছে বর্তমানে এসেছে বা এমন কোনো তথ্য বর্তমানে পাওয়া গেছে যে তথ্যটা সুপ্রিম কোর্টের কাছে আগে ছিল না, সেই তথ্যটাকে দিয়ে আপনি রিভিউ পিটিশন ফাইল করতে পারেন। এই দুটি উপায়ে রিভিউ পিটিশন ফাইল করা যায়। দুর্ভাগ্যবশত ভারতবর্ষে যতগুলি রিভিউ পিটিশন হয়েছে, মানে যা রেকর্ড বলছে সেই অনুসারে প্রায় 1000টার মধ্যে একটা রিভিউ পিটিশন একসেপ্ট হয়। রিভিউ পিটিশন পুরোপুরি চেম্বারের মধ্যে হেয়ারিং হয়। রিভিউ পিটিশন একসেপ্ট হওয়ার ব্যাপারটা, একসেপ্ট হবে কি হবে না, এটা পুরোপুরি উইদিন চেম্বারে এটা ডিসকাস হবে, এবং তাই সেই চেম্বারের মধ্যে চিফ জাস্টিস স্যার থাকবেন, এবং যে সমস্ত বিচারকরা এই মামলা শুনানি করেছেন তারা থাকবেন। এবার দেখুন, আমাদের এই মামলায় বর্তমানে যে সমস্ত বিচারকরা রয়েছে তার মধ্যে থেকে 3জন বিচারক বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে, সিজিআই ছাড়া। মানে সিজিআই তো এই মামলায় ছিলেন না, বর্তমান সিজিআই 3জন রয়েছেন। এবার তাদের মধ্যে থেকে কাদেরকে নেবেন সেটা জানি না, কারণ চন্দ্রচূড় বাবু বেঞ্চ থেকে 2জন ছিলেন, এবং বর্তমানে সঞ্জয় কুমার
জাস্টিস সঞ্জয় কুমার রয়েছেন। তাই কাকে নিয়ে করা হবে বা চিফ জাস্টিস কাকে দেবেন সেই জিনিসটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু যেহেতু মামলার শেষ পর্যায়ে রায়দানের সময় জাস্টিস সঞ্জয় কুমার ছিলেন তাই তার কাছে এটা রেফার হবে, এইটুকু বলা যায়। এবার দেখুন, রিভিউ পিটিশন মূলত করতে হবে আপনাকে 30 দিনের মধ্যে করা উচিত, যেটা নিয়ম। যদি 30 দিনের পরবর্তী সময়ে আপনি রিভিউ পিটিশন ফাইল করেন, মানে 30 দিন মূল মামলা রায়দানের 30 দিন পেরিয়ে যাওয়ার পরেও যদি আপনি রিভিউ পিটিশন ফাইল করেন তাহলে করা যায়। সেক্ষেত্রে আপনাকে যুক্তি দিতে হবে বা কারণ হিসাবে লিখতে হবে এই ডিলে হওয়ার কারণটি আপনার কি হতে পারে। সেখানে আপনি কোনো নতুন তথ্য সংগ্রহ করছিলেন, সেই তথ্য সংগ্রহের কারণে দেরি হয়েছে, বা বা যে রেকর্ডগুলো আপনি পেয়েছেন তার মধ্যে কিছু এমন কিছু নতুন জিনিস পাওয়া গেছে যে রায়দানের মধ্যে, সেইগুলোকে আপনার আর ব্যাখ্যা করতে সমস্যা হয়েছে, বা কোনো ক্ল্যারিফিকেশন নেওয়ার জন্য আপনি সুপ্রিম কোর্টে ওয়েট করছিলেন। এই ধরনের বিভিন্ন জিনিসকে দিয়ে রিভিউ পিটিশনটা যে ডিলে হয়েছে তার কারণ হিসাবে ব্যাখ্যা করা যায়, যদিও সেটা এওআর এর কাজ, সেটা তারা করবে। দেখুন, রিভিউ পিটিশন যতগুলো ফাইল হয়েছে তার মধ্যে থেকে আমার কাছে শিক্ষকদের রিভিউ পিটিশন আছে, শিক্ষাকর্মীদের রিভিউ পিটিশন আছে, স্টেটের রিভিউ পিটিশন আছে এবং এসএসসি রিভিউ পিটিশন আছে। এবার এই রিভিউ পিটিশনের ড্রাফটিং কপিগুলো যখন লেখা হয়েছে তখন যেগুলো ফাইল করা হয়েছিল, যেহেতু এখনও তারা ডিফেক্ট লিস্ট ক্লিয়ার করেনি, তাই রিভিউ পিটিশন পরবর্তীকালে পাল্টাতেও পারে। তাই আমি এই বিষয়ে বলতে পারবো না যে এটাই শেষ, তবে এর পরবর্তীকালে যেটা পাল্টাবে সেটা অবশ্যই এদের এই রিভিউ পিটিশনটাকে আরও ভালো করার জন্যই পাল্টাবে। এখন অসুবিধা যেটা হচ্ছে রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হওয়ার ক্ষেত্রে, এখানে মানুষের একটা ইগো, মানে স্বাভাবিক একটা জিনিস, যে ধরুন যেহেতু জাস্টিস সঞ্জয় কুমারের কাছে এই জিনিসটা রেফার হবে এবং তিনি যে আগের জাজমেন্টটা ভুল দিয়েছে, মানে আমি আমার আগের জাজমেন্ট ভুল দিয়েছি তাই আমি আরেকবার সংশোধন করতে চাই, বিশেষ করে একটা ওই মাপের লেভেলের মানুষের কাছে, যিনি এই বিচার ব্যবস্থার একদম সর্বোচ্চ স্তরের লোকেদের মধ্যে একজন, তার কাছে এই জিনিসটা দাঁড় করানোটা সব থেকে বড় চ্যালেঞ্জের জিনিস। এই কারণেই রিভিউ পিটিশনটা অ্যাকসেপ্ট হওয়ার পার্সেন্টেজ এত কম। এবার দেখুন, রিভিউ পিটিশনটাকে অ্যাকসেপ্ট করাবার কোনো উপায় নেই, এই উপায় আমাদের হাতে নেই, শুধুমাত্র একটা ড্রাফটিং করা ছাড়া। সেই ড্রাফটিংয়ের মধ্যে আমরা একটা সিনোপসিস দেবো, কিছু কারণ দেবো, কিছু যেগুলো মনে হয়েছে আমাদের এই রেকর্ডের মধ্যে মধ্যে এই অর্ডারের মধ্যে কিছু কিছু ভুল ছিল সেই জিনিসগুলো দেবো, দ্য প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হয়েছে সেই জিনিসটা আমরা দেবো। তারপরে ধরুন আমরা বিভিন্ন কেস রেফারেন্স দেবো, এই ধরনের জিনিসগুলো আমরা দিতে পারবো। নতুন কোনো তথ্য তো এখন অবধি আসেনি, কারণ নতুন কোনো তথ্যর মধ্যে ধরুন যেটা সব থেকে বড় যেটা আমরা আশা করে বসেছিলাম সেটা হচ্ছে সিএফএস এর রিপোর্ট, এখনো সেই ব্যাপারে কোনো আপডেট আমাদের কাছে স্পষ্ট তো নেই, সেই জন্য আমি বলতে পারবো না এই ব্যাপারে। এবার দেখুন, রিভিউ পিটিশনের দুটো জিনিস, এক হচ্ছে রিভিউ পিটিশনে ভারতের ইতিহাসে রিভিউ পিটিশনের এরকমও জিনিস হয়েছে যে রিভিউ পিটিশন চেম্বারের মধ্যে হিয়ারিং হয়েছে এবং চেম্বারের মধ্যে হিয়ারিং হওয়ার পরে তার মধ্যে যেইটুকু রায়দানের পার্ট পরিবর্তন করার প্রয়োজন আছে বলে মনে করা হয় যে সেইটুকু পরিবর্তন করে আবার একবার অর্ডার দেওয়া হয়ে গেছে, সেরকমও ইতিহাস রয়েছে। আবার সেই রিভিউ পিটিশনটাকে ওপেন কোর্টে নিয়ে গিয়ে পুনরায় পুরো হিয়ারিং করিয়ে আবার রায়দানের ইতিহাসও ভারতবর্ষে রয়েছে। দুটো ক্ষেত্রেই রয়েছে, সম্ভাবনা খুবই ক্ষীণ তবুও রয়েছে। এবার হচ্ছে আমাদের বর্তমানে যে টার্গেটটা হলো, বর্তমান টার্গেট হলো রিভিউ পিটিশনের মাধ্যমে এই মামলাটিকে আবার ওপেন কোর্ট হিয়ারিংয়ে নিয়ে যাওয়া, তারপরে ওপেন কোর্টে নিয়ে গিয়ে আবার জিনিসটাকে আমরা যে সমস্ত মানে জিনিসগুলো তথ্যগুলো পুনরায় তুলে ধরতে চেয়েছিলাম, আগেও চেয়েছিলাম, নতুন যে জিনিসগুলো আবার তুলে ধরতে চাই সেই জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে বলে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে এস্টাবলিশ করে মূলত আমাদের রায়দানটাকে আমাদের ফেভারে নিয়ে আসার চেষ্টা করব। এবার যদি রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট না হয় তাহলে কি করব? দেখুন, রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট না হলে কনস্টিটিউশনাল রাইটের মধ্যে সবথেকে শেষ অপশন যেটা থাকে, যদিও এটা কনস্টিটিউশনাল রাইট নয়, 2002 সালের একটি মামলাটা আমি বলে দিচ্ছি, আমার ল্যাপটপে আছে, অত মনে থাকে না আমার, রূপা অশোক হুড়া মামলা 2002 সালের যে মামলাটি, সেখানে কনস্টিটিউশনের একটি রায়দান আছে, কনস্টিটিউশন বলছি, আপনার আদালতের একটি সর্বোচ্চ আদালতের একটি রায়দান আছে, যেখানে আপনার সম্পূর্ণ বিচার বিভাগীয় যে ক্ষমতা সেটাকে প্রয়োগ করে অ্যাবসলিউট রায়দানের একটা কথা বলা হয়েছে। সেক্ষেত্রে এই জিনিসটার জন্য আমরা কিউরেটিভ পিটিশন এটা করা যেতে পারে।
তবে কিউরেটিভ পিটিশন করার ক্ষেত্রে একটি নিয়ম হচ্ছে আপনাকে রিভিউ পিটিশন কিন্তু রিজেক্ট হতে হবে। রিভিউ পিটিশন রিজেক্ট না হলে আপনি কিউরেটিভ পিটিশন ডাইরেক্ট করতে পারেন না। এবং এই রিভিউ পিটিশনটা আমি যেমন বললাম যে এখানে আগে যে বিচারকরা শুনেছেন তারা শুনবেন। কিউরেটিভ পিটিশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মানে যারা সব থেকে সিনিয়র মোস্ট লয়ার তাদের মধ্যে থেকে এই কিউরেটিভ পিটিশনটা শুনবেন, ইনক্লুডিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এইভাবে জিনিসটাকে সাজানো করা হয়। তাহলে আমাদেরকে রিভিউ পিটিশন ছাড়া আমরা কোনোভাবেই কিউরেটিভে যেতে পারবো না। এখন দেখুন, রিভিউ যেটা করা হয়েছে এটা 137 নম্বর ধারায়। প্রাক্তন আমলা জহর বাবু বলেছেন যে 142 নম্বর ধারায় করলে ভালো হতো। তো মোটামুটি সমস্ত যারা রিভিউ ফাইল করেছে তারা অবশ্যই তাদের রিভিউ ফাইলের মধ্যে কোনো না কোনো পয়েন্টে 142 নম্বর ধারার কথাটাও লিখেছে। কারণ হচ্ছে 142 নম্বর ধারাটাকে ব্যবহার করা উচিত, কারণ সেখানে সুপ্রিম কোর্টের কিছু ক্ষমতা রয়েছে যেটাকে তারা ব্যবহার করতে পারবে। এবং যদি সেটাকে করা হয় তাহলে অবশ্যই যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করছি বা যাদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ প্রমাণিত নয় তারা মোটামুটি বিচার পাবে, সেটা আশা করা যায়। এবার দেখুন, সম্ভাবনা আমি বললাম রিভিউ পিটিশনের ক্ষেত্রে 10,000-এর ক্ষেত্রে মাত্র একটি রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয়। এবং সেই 10,000-এর মধ্যে একটি রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হওয়া মানে বুঝতেই পারছেন যে মানে রিভিউ পিটিশন না অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনায় কত বেশি। তবুও দেখুন, 2025 যে বছরটি পেরোচ্ছে সেই বছরটি সম্পূর্ণরূপে মানে অবিশ্বাস কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে। আর তার মধ্যে আমাদের মামলাটিও রয়েছে যে আমরা হঠাৎ করে যোগ্য হয়েও চাকরি হারিয়ে ফেললাম। একটু মজার ছলে যদি বলা যায় তাহলে আরসিবি আইপিএল ট্রফি জিতে গেল, সাউথ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে গেল, বনরাকাস পঞ্চায়েতে নির্বাচন জিতে গেল। এইরকম বিভিন্ন জিনিস আছে। তো আমরাও আশা করতেই পারি এরকমও কিছু একটা অবিশ্বাস্য কিছু ঘটে আমরা ফিরে আসতেই পারি, না আসার কিছু নেই। এবার দেখুন, এই যে পুরো রিভিউ পিটিশনের যে পুরো ইতিহাসটা, এই পুরো ঘটনাটা, এটা গোটাটাই আপনাদেরকে বলবো, কিন্তু গোটাটাকে একটা ভিডিওর মাধ্যমে বলা কোনোভাবেই সম্ভব নয়, বা সেটা আমার মনে হয় ঠিক হবেও না। আমি আজকে মূলত যে জিনিসগুলো নিয়ে বলবো সেটা হচ্ছে আমরা কোন কোন ধারাগুলোকে রেফারেন্স হিসেবে মোটামুটি ব্যবহার করেছি এই রিভিউ পিটিশন করার জন্য। এর বাইরেও আরও কিছু ধারা আছে যেগুলোকে যেগুলো আজকে বলবো সেগুলো মোটামুটি সবাই যেগুলো ব্যবহার করেছে। এগুলো বাদ দিয়েও কিছু আর্টিকেল ব্যবহার করা হয়েছে, সেগুলো তাদের ইউনিক ফিচার্স হিসেবে আমি বলবো না, সেটা অবশ্য আমাদেরও রয়েছে, যে বাকি যারা রয়েছে তাদেরও রয়েছে। তো সেই জিনিসগুলো তো খোলাখুলিভাবে বলা সম্ভব না, এটা বুঝতেই পারছেন, কারণ সব কিছুকে এখনই যদি প্রকাশ করে দেওয়া হয় তাহলে এই মামলার নিজস্বতাটা বজায় থাকে না। তবে আমরা যাদেরকে যোগ্য বলে দাবি করছি তাদের ক্ষেত্রে একটা সুবিধা হলো এটাই, যদি যারা অযোগ্য বলে বর্তমানে চিহ্নিত হয়েছে বা যাদেরকে অযোগ্য বলা হচ্ছে, যদি তাদের রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয়, তারাও যদি বেঁচে ফিরে আসে চাকরিতে, তাহলে আমাদেরটাও অটোমেটিক বেঁচে ফিরে আসবে। কারণ এটা কখনোই সম্ভব নয় যাদেরকে অযোগ্য বলা হয়েছে বা যারা এখনো অবধি চিহ্নিত হয়েছে তারা চাকরি ফিরে পাচ্ছে, আর যারা যোগ্য তারা কোনো কারণে বঞ্চিত হয়ে যাচ্ছে। এটা হাস্যকর ছাড়া আর কিছু হবে না। যদিও ভারতবর্ষের বিচার ব্যবস্থা বর্তমান যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেটা বলা সম্ভব নয় যে সেটা হবেও না। এমনও হতে পারে যে অযোগ্যরাই আবার চাকরি ফিরে পেলে যোগ্যরাই আবার বাইরে চলে গেল। তবুও রিভিউ পিটিশনে আমরা যে ধরনের যে আর্টিকেলগুলো ব্যবহার করেছি সেগুলো আমি আপনাদেরকে বলছি। যেমন হচ্ছে আমরা প্রত্যেকেই ব্যবহার করেছি হচ্ছে আর্টিকেল 14 ব্যবহার করেছি, যেখানে ইকুয়ালিটির কথা বলা হয়েছে। আর্টিকেল 16 ব্যবহার করেছি, এমপ্লয়মেন্ট রাইটের কথা যেখানে বলা হয়েছে। আর্টিকেল 21 ব্যবহার করেছি লাইভলিহুডের জন্য। আর্টিকেল 21A রাইট টু এডুকেশন ব্যবহার করেছি। আর্টিকেল 311 ব্যবহার করেছি, যেটা হচ্ছে প্রোটেক্ট সিভিল সার্ভেন্টস ফ্রম আরবিটারি ডিসমিসাল, এবং আর্টিকেল 311(2) ব্যবহার করা হয়েছে। এছাড়াও আরও বহু আর্টিকেল ব্যবহার করা হয়েছে, যেমন ধরুন SC/STদের যে উইদাউট এনি লিটিগেশন আর উইদাউট এনি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে তাদেরকে বরখাস্ত করা যায় না, এটা SC/ST প্রোটেকশন। এরকম আরও বিভিন্ন আর্টিকেলগুলো ব্যবহার করা হয়েছে। আমি মূলত যে জিনিসগুলো বললাম 14, 16, 21, 21A, 311, 311A
আর্টিকেল 32 ব্যবহার করা হয়েছে। এই আর্টিকেলগুলো মূলত সবাই মোটামুটি ব্যবহার করেছে। এবার এই আর্টিকেলগুলো ছাড়া যদি আপনাদের অন্য কোনো আর্টিকেলকে মনে করেন আপনারা যে সেগুলোকেও আমাদের এই কেসের ক্ষেত্রে ব্যবহার করা যেত বা যাবে, তাহলে অবশ্যই আপনারা জানাবেন। আপনাদের যে সমস্ত যারা মামলার বিষয়গুলি দেখছে তাদেরকে জানাবেন, তারা এওআর ম্যাডামকে বা এওআর স্যারকে জানাবে, তাহলে তারা আবার সেই হিসাবে ব্যবস্থা নিতে পারবে। এটা মোটামুটিভাবে আমি বললাম। এছাড়া কিছু জিনিস আছে যে এরপরের দিন আমি বলবার চেষ্টা করবো যে কোন কোন কেস রেফারেন্সগুলো ব্যবহার করা হয়েছে, কোন কেস রেফারেন্সটা কীভাবে মেরিটটা আমাদের বিপক্ষে গেছে এবং কোনটা আমাদের পক্ষে সব থেকে বেশি স্ট্যান্ড করে, সেই জিনিসগুলো আমি বলবো আপনাদের। তাছাড়া আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো সাধারণ জিনিস, যেগুলোকে আমরা মনে করেছি আমাদের এই জাজমেন্টের ক্ষেত্রে ভুল হয়েছে, সেই জিনিসগুলোকে আমরা ব্যবহার করব। এসএসসি এবং স্টেটের যে রিভিউ ফাইলটা আছে, যে ড্রাফটিংটা প্রথমে যেটা আমার কাছে রয়েছে, সেই ড্রাফটিংটা সম্পর্কে বলবো। তার মধ্যে কোন ড্রাফটিংটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ভালো বা কোন ড্রাফটিংটা ততটা ভালো নয়, বা ড্রাফটিংটাই সাধারণত ওইরকম লেখা উচিত ছিল না, সেই জিনিসগুলো আপনাদেরকে ধীরে ধীরে বলে দেবো। তাহলে আপনি যেগুলো বললাম যে আর্টিকেলগুলো আরেকবার বলছি আপনাদের: আর্টিকেল 14, আর্টিকেল 16, আর্টিকেল 21, আর্টিকেল 21A, আর্টিকেল 311, আর্টিকেল 311A, তারপরে হচ্ছে আপনার আর্টিকেল 32। এইগুলো ছাড়াও যদি অন্য কোনো ধারা যদি আপনারা মনে করে থাকেন এই মামলার সাথে রিভিউ পিটিশনে যুক্ত করলে ভালো হতো বা যুক্ত করা উচিত বলে আপনার মনে হয়, আপনারা কমেন্টে জানাবেন, অথবা আপনারা যে সমস্ত গ্রুপে রয়েছেন তাদের যারা বিচারের এই বিষয়গুলি দেখছে তাদেরকে জানান, তাহলে সুবিধা হবে জিনিসটা আরও এস্টাবলিশ করার ক্ষেত্রে। কারণ দেখুন, রিভিউটাকে অ্যাকসেপ্ট না করাতে পারলে আমরা লড়াইয়ের জায়গাতে থাকবোই না। তাই এই লড়াইয়ের জায়গায় থাকতে হলে আমাদেরকে রিভিউটাকে সবার আগে অ্যাকসেপ্ট করাতেই হবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।